একটা শিরোনাম নজরে পড়লো যে ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন, প্রশ্ন ফজলুর রহমানের। আসলে আমি তার আগে থেকে ভাবছিলাম আমার এই ফরম্যাটটা অর্থাৎ এই টিমটা পছন্দ হয়নি। তিনি 3টা দলকে সিলেকশন করলো, ঠিক আছে, 3টা দলকে গুরুত্ব দিয়ে এখানে মিটিং করে কেন? যেখানে তিনি বিশ্ব দরবারে যাচ্ছে, সেখানে বাংলাদেশের রাজনীতিক নেতা নেতা আছে, দল আছে। দল গুরুত্বপূর্ণ নাকি নেতা গুরুত্বপূর্ণ? ডক্টর ইউনূস তো কোনো দল না, তিনি একজন ব্যক্তি। তো সেই রকম ভারী কিছু মানুষ কি তার সাথে থাকতে পারতো না? বিশ্ব দরবারে যে নেতারা আছেন, যাদের সাথে আছেন তাদেরকেও পরিচয় করে দিতে এরা বাংলাদেশ নেতা। সেরকম দেখেন, ডাকসুর সাবেক 2 ভিপি নেই, একটা আসম আব্দুর রব, 3 জন, আসম আব্দুর রব, মাহমুদুর রহমান, নুরুল হক নূর বুঝলাম অসুস্থ, তবুও সেখানে অ্যাটেন্ড করে তিনি যেতে পারতেন যদি তাকে বলা হতো। 3 ভিপির একজনও নাই, জুনায়েদ সাকি নাই, কর্নেল অলি নাই, তারপরে মুজিবুর রহমান মঞ্জু নাই, যারা ছাত্র রাজনীতি ছিলেন এবং এখন রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত। জুনায়েদ সাকির কথা বলছি। তারপরে শফিকুর রহমান যেতে পারতেন। এই একটা কম্বিনেশন, একটা ভারী কম্বিনেশন। হ্যাঁ, এনসিপির একজন থাকতে পারতেন, সে যারা হোক, আক্তার হোসেন হোক বা নাহিদ ইসলাম। ডক্টর ইউনূসের পাশে এইরকম একটা টিম যাবে যাদের সাথে আগামী শুধু মানে বিদেশে কেন, বাংলাদেশের আগামী রাজনীতি উত্তরণের ক্ষেত্রে যাদের সাথে পরামর্শ করবেন। এই নামগুলি তো মুখস্থ, আমি যেগুলি বললাম। তাদের কারো কারো দল থাকতে না পারে, ব্যক্তিত্ব আছে, তাদের জ্ঞান অভিজ্ঞতার মূল্য নাই। বদরুদ্দিন উমরেরও তো একটা রাজনৈতিক দল ছিল, ওই দল গুরুত্ব নাই, কিন্তু বদরুদ্দিন উমরের গুরুত্ব আছে না? তো কর্নেল অলির গুরুত্ব নাই, ওইদিকে মির্জা ফখরুল, এদিকে হচ্ছে তাসনিম জারা। এটা হইল? এই যে এই ধরনের কম্বিনেশনটা আমার একেবারে পছন্দ হয়নি। সেই কারণেই হয়তো ফজলুর রহমান, মানে যার পদ এখন স্থগিত হয়েছে, তিনি এত প্রশ্ন তুলছেন। পদে থাকলে তুলতেন কিনা জানি না, তবে তুলতেন। ফজলু ভাই তো মোটামুটি আউট স্পোকেন মানুষ, বলে ফেলতেন। এবং আমিও ভাবছিলাম যে না, এটা তো কোনো হইলো না, টিমটা পছন্দ হলো না। বিশ্ব দরবারে যাচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের বাইরে যে বেস্ট যারা রাজনীতিক আছেন এবং দল আছে, সেই দলের প্রতিনিধি এবং সেরা মানুষগুলো যারা ম্যাটার করে রাজনীতি, তাদেরকে নিয়ে তিনি যাবেন। দেখতেও সুন্দর লাগে। এটা কেমন মানে একটা মনে যেন একটা এতিম একটা টিম গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এবং ওখানে গেলে ওখানেও মানে যেহেতু দেশে কথা বলা হয়, ঘন্টার পর ঘন্টা ডক্টর ইউনূস তাদের সাথে আলাপ করতে পারতেন, কারণ একটা ক্রাইসিস আছে। এখনো নির্বাচন নিয়ে অনেকে ভাবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে। কেন? কিসের অনিশ্চয়তা? নির্বাচন হবে না কেন? কেন অনিশ্চয়তা থাকবে? সেই আলোচনা করতে পারতেন। মোটা দাগে কয়েকটা পয়েন্টে ঐক্যমত্য হয়ে যে, মেইন হচ্ছে আমি বারবার বলি, যত সংস্কারই করেন না কেন, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠান না করতে পারেন এবং নির্বাচন, ভোট কাস্ট এবং কাউন্টিং, ভোট দেয়া এবং ভোট গণনা, এই 2টা নিশ্চিত না হইলে সমস্ত সংস্কার আপনার ব্যর্থ। শেখ হাসিনা দেখছেন না কত উন্নয়ন করছে, এটা তো সত্য, কিন্তু সব ব্যর্থ হয়েছে শুধু নির্বাচনটা ঠিক করেনি বলে। অর্থাৎ সুষ্ঠুভাবে সরকার পরিবর্তনের একমাত্র পন্থা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। এটা আপনাকে করতে হবে, না হলে আপনার মনে হবে আরে আমি কেন যাব ক্ষমতা থেকে। এই কারণে এই রাজনীতিকদের সাথে ডক্টর ইউনূসের ঘন্টার পর ঘন্টা, দিন রাত, মানে ওখানে আর কি সাধারণ পরিষদের ওখানে, আমেরিকার ওখানে ট্রাম্প ব্যস্ত থাকবে আরব বিশ্বের এই যুদ্ধ ইউক্রেন এগুলি নিয়ে, ওখানে বাংলাদেশের কোনো পাত্তা নেই। তো হোটেলে বসে সারাদিন চা খাইতো, আড্ডা করতো, আলাপ আলোচনা করে করে একটা নিজেদের মধ্যে মানে সমন্বয়টা বাড়াইতে পারত। সম্পর্ক দিয়ে অনেক সংকট সমস্যার সমাধান করা যায়, সেই সম্পর্কটাই তো গড়ে উঠতেছে। আমি তো ওরকম দেখলাম না। তো বলছে না যে, মির্জা ফখরুল বলছে না যে ডক্টর ইউনূস ক্রাইসিসে পড়লে আমাদেরকে ডাকেন, অন্য সময় ডাকেন না, কিন্তু তার উচিত অন্তত সপ্তাহে 1 দিন 2 দিন আমাদেরকে ডাকা। মাহমুদুর রহমান মান্না কি বলছেন, তিনি সব কথা শোনেন, কিছু বলেন না, উনি হাসি দিয়ে আমাদেরকে বিদায় দেন। তার মানে এই গ্যাপটা পূরণ হয়নি, অন্তরঙ্গতাটা গড়ে ওঠে নাই, যেটা দরকার ছিল।
এবং এটাই ছিল সুযোগ। কিন্তু এখন যে টিম নিয়ে গেল, দেখেন উনি ওনার টিম নিয়ে প্রোটোকল দিয়ে চলে গেল ওনার আলাদাভাবে, আর এই নেতারা বেড়েছে মানে সেই অপদস্থ অপমানের মধ্যে পড়লো। হইল এটা।